সহকর্মী রাকিবুল রাফি। শুরুতেই লিপসন, আপনার কাছে জানতে চাই, আপনি তখন সুরমা নদীর পাড়ে ছিলেন এবং বলছিলেন যে সুরমা নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে বইছে। কি অবস্থা এখন সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি, আর যারা প্রান্তিক পর্যায়ে রয়েছেন সুনামগঞ্জে, যাদের অবস্থা খুবই খারাপ, তাদের কাছে কি এখন পর্যন্ত কোনো ত্রাণ সহায়তা পৌঁছেছে কিনা? ডালিম, শুরুতেই যদি বলি, সময় যত যাচ্ছে ততই কিন্তু সুনামগঞ্জে যে নদ নদীগুলো রয়েছে সেই নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমরা কিন্তু সকালে জানিয়েছিলাম সুনামগঞ্জের যে সুরমা নদী রয়েছে সেই সুরমা নদীর পানি বিপদসীমা 48 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এখন পর্যন্ত, অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু সুরমা নদীর পানি আরো 10 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে কিন্তু বিপদসীমা প্রায় 67 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ সময় যত যাচ্ছে তত কিন্তু সুনামগঞ্জের যে সকল নদ নদীগুলো রয়েছে সেই নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে যদি বলি, আমরা ইতিমধ্যে কিন্তু সুনামগঞ্জের নতুন নতুন, অর্থাৎ পৌরসভার নতুন নতুন এলাকাও কিন্তু প্লাবিত হতে শুরু করেছে। বিশেষ করে শহরের উত্তর আরপিনগর থেকে শুরু করে মধ্যবাজার, বাদনপাড়া, মহাটলা, এই অঞ্চলগুলোতে কিন্তু ইতিমধ্যে জলের পানি প্রবেশ করেছে। সেই সাথে সেখানকার মানুষরা কিন্তু আসলে পানিবন্দী হয়ে পড়েছেন। সেই সাথে আমরা যদি সীমান্তবর্তী এলাকার কথা বলি, যে তাহিপুর, চাতক, ধর্মপাশা, মধ্যনগর, অর্থাৎ এই যে এলাকাগুলো, এই এলাকাগুলোর অবস্থা কিন্তু খুবই নাজেহাল অবস্থা। সেই সাথে যদি বলি, আমরা বিশেষ করে ধরাবাজারের সবচেয়ে বেশি আসলে বন্যায় আক্রান্ত হয়েছে। পাশাপাশি যদি বলি, চাতক উপজেলাও কিন্তু ইতিমধ্যে ইসলামপুর সহ বেশ কয়েকটি গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়েছে। সেই সাথে প্রান্তিক পর্যায়ে যেটি বলেছেন আপনি, যে ত্রাণ সহায়তা, অর্থাৎ আমরা বলেছিলাম ঈদের আগ থেকে ঈদের দিন পর্যন্ত আসলে সুনামগঞ্জে যে 5টি গ্রাম রয়েছে, অর্থাৎ পুরো গ্রামগুলোতে কিন্তু এখন পর্যন্ত আসলে ত্রাণ সহায়তা পৌঁছায়নি। তবে সুনামগঞ্জের সদরের, অর্থাৎ পৌর শহরের যে গতকালকে রাতে যে বসত ভিটাগুলো প্লাবিত হয়েছিল, তারা কিন্তু এই যে বন্যা আশ্রয় কেন্দ্রে আসলে আশ্রয় উঠেছিলেন। সেখানে কিন্তু সুনামগঞ্জের জেলা প্রশাসক তিনি আসলে গিয়ে তাৎক্ষণিক সেখানে ত্রাণ সহায়তা দিয়েছেন। পাশাপাশি যদি একটা বিষয় জানি, যে এই যে সময় যত যাচ্ছে সুনামগঞ্জে যে ভাবে পানি বৃদ্ধি পাচ্ছে, এতে কিন্তু সুনামগঞ্জের মানুষ ভাবছে যে 2022-এর 16 জনের মতো যদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়, এতে কিন্তু এই অঞ্চলে যে মানুষগুলো রয়েছেন তারা চরম ভোগান্তিতে পড়বেন এবং অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু এই অঞ্চলে বিরাট ক্ষতিগ্রস্ত হবে। ডালিম। লিপসন আমাদেরকে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন। সহকর্মী রাকিবুল রাফি আমার সঙ্গে যুক্ত হয়েছেন। রাফি, এই যে সুনামগঞ্জে পাহাড়ি ঢলে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, এতে কি সিলেটে কোনো প্রভাব আছে কিনা? আর বিশেষ করে সিলেটে যেহেতু টানা বৃষ্টি হচ্ছে, তখন যুক্ত হয়েছিলেন, বৃষ্টি হচ্ছিল না, এখন আবার বৃষ্টি শুরু হয়েছে দেখে মনে হচ্ছে, এর জন্য শহরের জলাবদ্ধতা কতটুকু বাড়লো? গালিব, দেখতেই পাচ্ছেন যে এখনও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং গতকাল রাত থেকে যেভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এখন পর্যন্ত অব্যাহত রয়েছে, এটা কিন্তু একটা রুটিন ওয়ার্কে তৈরি হয়ে গিয়েছে। এবং দেখা যায় যে এবং মধ্যরাত থেকেই যেভাবে বৃষ্টিপাত শুরু হয় এবং দুপুর পর্যন্ত চলে এবং সারা দিন ব্যাপী বৃষ্টিপাত হয় এবং একই সাথে সাথে যারা নগরবাসী আছেন তারাও কিন্তু বেশ ভোগান্তিতে পড়েন। এবং গতকালকে যে পরিস্থিতি দেখেছিলাম, যে ঈদের দিন পুরোটা আসলে জলেই কিন্তু ভেসে গিয়েছে ঈদ আনন্দ, এবং কোরবানি দিতেও অনেকেই বাধাগ্রস্ত হয়ে পড়েছেন, বিঘ্নতায় পড়েছেন। এবং একই সাথে আজকে সকালে যে অবস্থা দেখেছি, নগরীর বেশ কয়েকটি এলাকা কিন্তু জলমগ্ন অবস্থায় আছে এবং একই সাথে সাথে উপশহর যতরপুর থেকে শুরু করে বিভিন্ন এলাকা যেগুলো রয়েছে সেগুলো বেশ প্লাবিত হয়ে গিয়েছে এবং বাসাবাড়িতে পানি ঢুকছে। আমরা এখন বর্তমানে রয়েছি মেন্দিবাগ এলাকায়। এখানে সাধারণত পানি, জলাবদ্ধতা বা পানি উঠলেই কিন্তু দ্রুত নেমে যাওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত যেভাবে বৃষ্টিপাত এবং নদ নদীর পানি যেভাবে বাড়ছে, এখনও পর্যন্ত যে অবস্থা, আসলে স্থানীয়রা বলছেন যে এই যে ডান থেকে বাম দিকে যে গলি বা রাস্তাগুলো গিয়েছে সেখানে কোমর পানি পর্যন্ত বিরাজমান। এবং গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণটা যদি জানাই, তাহলে 153 মিলিমিটার ধরা হয়েছে এবং সকাল 6টা থেকে 9টায় বৃষ্টিপাতের পরিমাণ 44 মিলিমিটার ধরা হয়েছে। এবং একই সাথে সাথে কিন্তু সিলেটের যে পার্শ্ববর্তী উপজেলাগুলোর কথা যদি বলি আমি, তাহলে বন্যা পরিস্থিতি কিন্তু গোয়াইনঘাটের দিকে একটু অবনতি হচ্ছে এবং সকল প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করার জন্য কিন্তু উপজেলা নির্বাহী অফিসার অনুরোধ জানিয়েছেন। এবং একই সাথে সাথে আশ্রয় কেন্দ্রের কথা যদি বলি, যে পার্শ্ববর্তী উপজেলাগুলো যেগুলো রয়েছে, গোয়াইনঘাট, এই যে বিয়ানীবাজার, ওসমানীনগর, বালাগঞ্জ, কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, এগুলোতে একরকম কয়েকটা পরিবারের কয়েকজন মানুষ আশ্রয় কেন্দ্রে উঠেছে। এবং জৈন্তাপুর, গোলাপগঞ্জ, জকিগঞ্জ, কানাইঘাট, ফেঞ্চুগঞ্জ, বিশ্বনাথ এবং সিলেট সদর থেকে দক্ষিণ সুরমা যারা রয়েছেন তারাও কিন্তু মোটামুটি বলা চলে যে এখন আশ্রয়কেন্দ্রে উঠেনি, তবে সবাই একরকম আশঙ্কায় আছে এবং বলছেন যে সবাই 22-এর যে বন্যার যে আশঙ্কা এবং যে ঝুঁকি, সেই
এর থেকেও বড় ধরনের আশঙ্কা বা বৃষ্টিপাত যদি বাড়তে থাকে, এরকম নদ নদীর পানি যদি বাড়তে থাকে, তাহলে তারা বলছেন যে একরকম বড় ধরনের বন্যায় তারা কবলিত হবেন। তো যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে এরকম, তাহলে কিন্তু সিলেটের জলাবদ্ধতা থেকে শুরু করে পার্শ্ববর্তী যে উপজেলাগুলো রয়েছে, উজানের ঢলও যদি অব্যাহত থাকে, তাহলে একরকম বলাই চলে যে বন্যা পরিস্থিতি আরও অবনতি হবে। তো এই ছিল আমার কাছে সিলেটের জলাবদ্ধতা পরিস্থিতিকে সর্বশেষ খবরাখবর। গালিব। সিলেটে গতকাল রাত থেকে টানা বৃষ্টি হচ্ছে এবং যার প্রভাবে বন্যার সৃষ্টি হয়েছে, জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সিলেটের অনেক জায়গায়, সেটি আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল রাফি। দর্শক, এই মুহূর্তে এখন বাণিজ্যে নিতে হচ্ছে ছোট্ট